প্রেগনেন্সির সব সত্য ফাঁস। ডাক্তারের চেম্বারে ধরা পড়ল মিঠি কৃষাণুর কাছে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় মিঠিকে নিয়ে কুরুচের কমলিনী শহরের এক অভিজ্ঞ গাইনোকোলজিস্টের কাছে এসেছে। চেম্বারে বাইরে বসে মিঠি চুপচাপ, চোখ দুটো ফাঁকা, মুখ শুকিয়ে গিয়েছে, যেন শরীরের চেয়ে মনটাই তার বেশি অসুস্থ। ডাক্তারের ভেতর থেকে ডাক দেন, চলুন ভিতরে আসুন। ভিতরে ঢুকতেই ডাক্তার প্রশ্ন করেন, কার সমস্যা? কুরুচি একটু থেমে মিঠির দিকে আঙুল তুলে বলে, ওর স্যার। ডাক্তার মিঠির দিকে তাকিয়ে নরম গলায় বলে, কি সমস্যা হয়েছে বলো মা। মিঠি মুখ খুলতে গিয়েও চুপ করে যায়, চোখ নামিয়ে ফেলে। তখন কুরুচি কথা বলে, স্যার আসলে ব্যাপারটা না একটু কঠিন। ডাক্তার চেয়ারে হেলেন দিয়ে বলে, শান্ত করে বলুন, আমি শুনছি। কুরুচি গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, আমরা সবাই ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ কয়েকজন লোক আমাদের গাড়ি আটকে দেয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ওকে জোর করে তুলে নিয়ে যায়। এই কথাটা বলতে কমলিনীর চোখ ভিজে যায়, মিঠির হাত কাঁপতে থাকে। কুরুচি আবার বলে, পরে ওকে ছেড়ে দেয়, কিন্তু তারপর থেকেই এমন হয়ে গিয়েছে। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর জিজ্ঞাসা করে, এখন ঠিক কী সমস্যা? কুরুচি ধীরে বলে, সারু প্রেগনেন্ট। এই কথা শুনে ডাক্তার স্পষ্টভাবেই একদম চমকে যান। মিঠির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, তুমি নিশ্চিত? মিঠি মাথা নিচু করে বলে, জি স্যার। তখন বলে, কত মাস? মিঠি বলতে থাকে, প্রায় 3 মাস। ডাক্তার চোখ বন্ধ করে এক মুহূর্তে নিঃশ্বাস নেন, তারপর প্রশ্ন করেন, শারীরিক সমস্যা কি হচ্ছে? কুরচি তখন বলে, ও ঠিক করে খেতে পারে না, সবসময় বমি বমি ভাব, কয়েকদিন ধরে কিছুই খেতে পারছে না। মুখটা দেখলেই বুঝবেন। ডাক্তার মিঠির দিকে তাকিয়ে বলে, তুমি নিজে বলো কি কি সমস্যা হচ্ছে? মিঠি তখন বলতে থাকে, স্যার আমার না কিচ্ছু খেতে ইচ্ছা করে না, খেতে গেলেই বমি আসে, রাতে ঘুম হয় না, সব সময় একটা ভয়, আমি ঠিক থাকবো তো? ডাক্তার সব শুনে বল, আমি বুঝতে পেরেছি, এখানে তোমার কোনো দোষ নেই, একদম নেই, তুমি অন্যায় শিকার। তারপর ডাক্তার পেশাগতভাবে প্রশ্ন করে, আপনারা কি অ্যাবর্শন করতে চান? এই প্রশ্নটার জন্য ঘরের ভিতর ঝড় তুলে দেয়। কমলিনী তাড়াতাড়ি বলে, না স্যার, আমরা ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও রাজি হয় না। মেয়েটি হঠাৎ ধীর গলায় বলে ওঠে, এই বাচ্চাটা তো কোনো দোষ নেই, আমারও কোনো দোষ ছিল না, তাহলে আমি কেন ওকে মেরে ফেলবো? ডাক্তার তখন মৃদু হাসি দিয়ে বলে, ঠিক বলেছ, এই সিদ্ধান্ত তোমার, কেউ জোর করতে পারে না। ডাক্তার এরপর জিজ্ঞাসা করেন, এই সন্তানের পরিচয় কিভাবে দেবে? বাবার নামই বা কিভাবে দিবে? এই প্রশ্নের ঘরে নীরবতা নেমে আসে। কমলিনী ধীরে ধীরে বলে, কেউ নেই স্যার। তারপর সে বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে অনেক দূরে নিয়ে যাব, এই 7-8 মাস কোথাও লুকিয়ে রাখবো। বাচ্চা হলে আমরা নিজেরাই দত্তক নিব। ডাক্তার তখন মাথা নাড়ে, এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি কিচ্ছু বলবো না, তবে ডাক্তার হিসেবে যতটুকু সাহায্য লাগে আমি করব। তখন চেক আপ শুরু করতে থাকে ডাক্তার সব পরীক্ষা করে বলে, ভয়ের কিছু নেই, শারীরিক অবস্থা আপাতত ঠিক আছে, শুধু আয়রনের ওষুধ লিখে দেয়। ফিস দিতে গেলে ডাক্তার বলে, না না লাগবে না, কিন্তু কমলিন অনুরোধ করে, আপনি না নিলে আমাদের খারাপ লাগবে। শেষ পর্যন্ত ডাক্তার ফিসটা নিয়ে নেয়। চেম্বার থেকে বেরোনোর মুহূর্তেই সামনে দাঁড়িয়ে থেকে কিষাণু। মিঠু তো কিষাণুকে দেখে একদম চমকে যায়। কিষাণু অবাক হয়ে বলে, তুমি এখানে? আমাকে তো কিচ্ছু বলোনি। তখন নতুন কথা বানাতে থাকে, কেউ বলে পথে পড়েছে, কেউ বলে হাতের সমস্যা। কিষাণু তখন সন্দেহ করে বলে, কিন্তু উনি তো গাইনি ডক্টর, এখানে কেন এসেছ? কেউ ঠিক করে উত্তর দিতে পারে না। হঠাৎ কিষাণু প্রেসক্রিপশনটা হাতে নেয়, চোখ পড়ে নামটা যে মিঠি। তখন কিষাণুর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়, বলে, এখানে তো মিঠির নাম লেখা। সবাই তখন মিথ্যে নাটকে ভেঙে পড়ে। কিষাণু কষ্টে গলায় বলে, এত বড় সত্য আমার থেকে লুকিয়েছেন, আমাকে বিশ্বাস করতে পারেনি তাই না? মিঠির চোখ দিয়ে জল পড়ে। সে ধীরে বলে, আমি তো সত্যি বলতেই চেয়েছিলাম। তখন কথা ঘোরানোর জন্য কমলি বলতে থাকে, আসলে ও আসতে যাচ্ছিল না, ওকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে, এজন্যই তোমাকে বলা হয়নি। তখন কিষাণু বলে, তো একটু আগে বললেন মিঠি খুব ভয় পাচ্ছিল, তার জন্য তো আপনারা ওকে নিয়ে এসেছেন। তখন কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ, আগে আসতে চেয়েছিল কিন্তু পরে আসতে চায়নি। তখন কিষাণু বলে, আসলে আপনারা না এখানে আমাকে দেখেই ভয় পেয়ে গিয়েছেন তাই তো? আমারও উচিত হয়নি আপনাদেরকে এইভাবে প্রশ্ন করা, আমার ভুল হয়ে গিয়েছে। আমার না এখানে একটা পেশেন্ট আছে, খুব ক্রিটিক্যাল, ওকে দেখতে যেতে হবে, আমি যাচ্ছি। তখন কুর্চি বলে, আচ্ছা কিষাণু, ওরা তো সবাই আমাদের বাড়িতে যাচ্ছে, তুমি যাবে? তখন কিষাণু বলে, না আমি যেতে পারবো না। তখন কিষাণু মিঠিকে বলে, মিঠি তোমার সঙ্গে আমার পরে কথা হবে, ঠিক আছে? এখন বরং আমি রুগী দেখতে চলে যাই। তখন এই বলে কিষাণু ওইখান থেকে চলে যায়। তখন মিঠি কান্না করতে থাকে আর বলে, আমাকে ভুল বুঝলো? তখন কমলিনী বলে, মা কি ভুল বুঝবে? তখন মিঠি বলে, আমার না খুব কষ্ট হচ্ছে, কিষাণুর কাছ থেকে সব কথাগুলো লুকিয়ে রাখতে আমার খুব কষ্ট হচ্ছে। নতুন কাকু আমি আর পারছি না, আমার ইচ্ছে করছে চিৎকার করে
আমি কৃষাণুর কাছে সব কিছু খুলে বলি, সব কিছু বলে দিই। তখন নতুন মিঠির কাছে আসে আর মিঠির কাঁধে হাত রেখে বলে, না মিঠিমা, তোমাকে কিচ্ছু করতে হবে না, কষ্ট পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মিঠি চিৎকার করে কান্না করে আর বলে, আমি তার এসব কিছু সহ্য করতে পারছি না, কি করে করব। তখন কান্না করে নতুনকে জড়িয়ে ধরে মিঠি। এরপরে সবাই মিলে ওইখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় বর্ষা আর রেশমি একটা রেস্টুরেন্টে যায়। তখন বর্ষা বলে, হঠাৎ করেই আমাকে এখানে নিয়ে আসলে? তখন রেশমি বলে, নিয়ে এসেছি কারণ বাড়িতে কি কথা বলার কোনো জো আছে, তার জন্যই তো এখানে আসলাম। আচ্ছা ওইদিকের কি খবর? বর্ষা তখন বলে, আর কি খবর, আর বলো না মামি, মিঠির যা অবস্থা, আমার তো মাঝে মাঝে মনে হয় মিঠি প্রেগনেন্ট। তখন এই কথাতে রেশমি বলে, তাই নাকি? তখন বর্ষা বলে, হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যেন সব নর্মাল, কিন্তু কিছুই বুঝতে পারি না জানো তো। তখন রেশমি বলে, ওদের যা কেচ্ছা আর কি বলবো। আমার না মাঝে মাঝে মনে হয় বর্ষা, তুমি ওদের দলে চলে গিয়েছো, তুমি আর আমার দলে থাকবে না, এরকমটাই মনে হয়েছিল। আর ওদের কি কপাল দেখো, কিষানের মতো এত ভালো একটা ছেলেকে ওরা ঠকাচ্ছে। তখন বর্ষা বলে, আমি তো তোকে আছি যে সবটা জানতে পারলে একদম সবটা বলে দিব কিষানুকে। আজকে যেন কোথাও যেন বেরিয়েছে। তখন রেশমি বলে, কোথায় বেরিয়েছে? বর্ষা বলে, আমি জানি না, কোথায় যে গিয়েছিল আমি ঠিক বলতে পারবো না। তারপর তো বাড়িতে এসে সবাই একদম চুপচাপ আছে, কেউ কোনো কথাই বলছে না, আমিও চুপচাপই আছি। একবার যদি সব সত্যিটা জানতে পারি না, দেখো এবার কি করি। তখন রেশমি বলে, হ্যাঁ আমাকে বলো, কিন্তু সব কিছু বলবে, আমি সব জানতে চাই। তখন বর্ষা বলে, কিন্তু এরকমটা যদি সত্যি হয় না, তাহলে যে মিঠির জীবনটা পুরো একদম ছারখার হয়ে যাবে, কিছুই তো বুঝতে পারছি না। তখন রেশমি বলে, এসব কিছু না, বুঝতে পেরেছ, এগুলো না ওই বুড়ি পাপে হয়েছে, নতুন মনে হয় নিশ্চয়ই এসব কিছু জানে না। তখন বর্ষা বলে, জানে না আবার, সারাক্ষণ তো তিনজন একসঙ্গেই থাকে, ওই যে পিসুমণি সেও তো কম নয়। তখন রেশমি বলে, হ্যাঁ, ও তো সবসময় বৌদি বলতেই অজ্ঞান, ওর বৌদি যা বলে তাই শোনে। তখন বর্ষা বলে, হ্যাঁ, তিনজন সবসময় একসঙ্গেই আছে, সব কিছু জানে। আবার নতুন কাকে তো বলেছে মিঠি নাকি কোথাও কোর্স করতে যাবে। তখন এই কথাতে রেশমি বলে, কোথায় কোর্স করতে যাবে? তখন বর্ষা বলে, হ্যাঁ, মুম্বাই না দিল্লিতে কোথায় যেন কোর্স করতে যাবে, নতুন কাকু বলেছে কোর্স করলে ভালো হবে। দেখো না মামি, ওদের বাড়িতে এত কিচ্ছা, আর আমি বা কী করব বলো তো। আমি যদি ওই সময় নিজেকে পাল্টে না নিতাম, তাহলে তোমার সংসারটাই ভেঙে যেত। রুদ্র তো আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছিল, আর বাপের বাড়িতে পড়ে থাকাটা কি সেটা সম্মানের হবে বলো? সেজন্যই তো এই নাটকটা আমাকে করতে হয়েছে। আর আমিও কি ছেড়ে দেবো নাকি? আমাদের বাড়িতে কোনো কেচ্ছা আছে নাকি? এই যে আমার শাশুড়ি মা বুড়োকালে বিয়ে করেছে, এখন আবার মেয়েটার সঙ্গে এত কিছু হচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি মামি। তখন রেশমি বলে, হ্যাঁ, তুমি আবার পাল্টে যাও না বর্ষা, তুমি আবার ওদের দলে চলে যেও না, তুমি আমার দলে থেকো। তখন বর্ষা বলে, না মামি, আমি তোমার সাথেই আছি, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু জানতে পারলে তোমাকে জানাবো। তখন রেশমি বলে, হ্যাঁ জানাবে, তুমি একমাত্র আছো যে কিনা এখনও আমাকে বুঝতে পারো, আর আমিও তোমাকে বুঝতে পারি, দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। তখন বর্ষা বলে, ঠিক বলেছ মামি, তুমি না আমার মনের কথাই বলেছ। এদিকে বাড়িতে এসে সবাই তো একদম চুপ হয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না, আমিও চুপচাপই আছি, একবার যদি সত্যিটা জানতে পারি না, দেখো কি করি। অন্যদিকে দেখা যায় মিঠির শরীর একেবারেই ভালো নেই, সেই বিছানায় শুয়ে আছে, পাশে বসে আছে কমলিনী। ঠিক সেই সময় মিঠিল ঘরে ঢুকে বলে, কাকিমার কি হয়েছে? নিচে তো কিষাণু এসেছে, ও নাকি মিঠির সঙ্গে দেখা করতে চায়, এখন কি দেখা করতে পারবে না? কমলিনী বলে, গিয়ে বলে দাও নতুন কাকু আছে, ওনার সঙ্গে গল্প করুক। মিঠির শরীরটা ভালো নেই, ও এখন শুয়ে আছে। মিঠিল তখন বিরক্ত হয়ে বলে, ছেলেটা তো বিশেষ করে ওর সঙ্গে দেখা করতে এসেছে। তারপর জোরে জোরে ডাকতে থাকে মিঠিকে, বলছে, তুই ঘুমিয়ে পড়েছিস? ভেতর থেকে মিঠি দুর্বল গলায় বলে, না আমি ঘুমাচ্ছি না, জেগেই আছি, কিন্তু এখন দেখা করতে পারবো না, শরীরটা একদম ভালো লাগছে না। মিঠিল তখন চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? মিঠি বলে, কিছুই না, শুধু খুব দুর্বল লাগছে, এখন ওঠার মতো আমি অবস্থায় নেই। মিঠিল একটু বুঝিয়ে বলে, ছেলেটা কিন্তু খুব ভালো, তুই কি তার সঙ্গে সম্পর্ক শেষ করতে যাচ্ছিস? এটা করিস না। মিঠি তাড়াতাড়ি বলে, না না মিঠিল দি, আমি সেটা চাই না। মিঠিল তখন বারবার প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কি কৃষাণু সব সত্য জেনে যাবে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।